আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। রমজানের মাসে এবং রমজান উপলক্ষে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে এটা যে কোনো দিনে যে কোনো টাইমে সকালে বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। তবে স্পেশালি আমি আসলে রমজানের জন্য বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ারও করছি। এই খাবারটা আমি নিজের থেকে বানিয়েছি, তবে আমি যখন প্রথম বানিয়েছি খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, আমি কেটে নিয়েছি 6টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে, আর 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজও নিয়েছি, কেটে নিলাম কুচি কুচি করে। আর এখানে এক মুঠো, খুব বেশি না, 100 থেকে 150 গ্রামের মতো পালং শাক একদম ফ্রেশ ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর আমি 12টা চিংড়ি মাছ নিয়েছি, বেশ বড় ছিল চিংড়ি মাছগুলো। খোসা ছড়িয়ে ধুয়ে নিয়েছি, তাই একটু ছোট লাগছে, আসলে কিন্তু অনেক বড় ছিল যখন পুরা মাছটা গোটা ছিল। তো মাছগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিব। আর আমি মাঝখান থেকে ফেরে তারপরে দেখছি যে মাছের যে পিঠের উপরে কিন্তু একটা ভেইন থাকে, আর ওটার মধ্যে অনেক ময়লা থাকে। তো চেক করে নিচ্ছি কোনটার মধ্যে কতটুকু ময়লা আছে। আমি এখন যেটা কেটেছি এটার মধ্যে কোনো ময়লা নেই। তো মাছটা আমি কুচি কুচি করে নিচ্ছি, বাট মাছের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে চিংড়ি মাছের মধ্যে। সামটাইম দেখবেন চিংড়ি মাছ খাওয়ার সময় একটু কিচকিচ করে, অনেকেই যখন পরিষ্কার না করে, আবার অনেকে জানেও না যে এটা পরিষ্কার করতে হয়। তো একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে পিঠের উপরে টান দিলে দেখবেন ভেন একটা কালো একদমই ময়লা ভরা, আর ওই ভেনটা বের করে একটু টিপ দিয়ে দেখবেন, হাত দিয়ে একটু জল দিলে দেখবেন খসখস করে, এটা কিন্তু ময়লা। তো চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো একটা বড় বোলে নিয়ে নিলাম, কাঁচামরিচগুলো নিয়ে নিলাম, আর 3 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখায়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই স্কিপ করেছি যে রসুনটা কুচি করে নিয়েছি। তো একটা ছোট পিঁচের মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 2 চিমটি হলুদের গুঁড়া, আর সাথে লবণ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর মশলাগুলো ভালো করে কষলিয়ে নিচ্ছি, একটু সফট বানিয়ে নিচ্ছি পেঁয়াজগুলি কচলিয়ে কচলিয়ে। আমার পেঁয়াজগুলো কচলানো হয়ে গেছে, তো কুচি করে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। তো পালং শাকগুলো আমি একটু কচলিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছ কুচিগুলো দেবো। আমি আসলে এখানে 1 বাই 1 একটা একটা করে দিচ্ছি। সব কিছুর কিন্তু একটা ডিফারেন্ট আছে, যে আপনি যদি যে কোনো রেসিপিটা মেনে যে এইভাবে একটার পর একটা দেন, তাহলে কিন্তু ওই জিনিসটার টেস্টও আলাদা হয়, দেখতেও আলাদা হয়, টেক্সচার আলাদা হয়। এবার আমি 3 টেবিল চামচ ময়দা মিক্স করে নিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য। আর এই ময়দাটা দেওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে, যে এটাকে ধরে একবার একটু পিচ্ছিল পিচ্ছিল ডিফারেন্ট একটা টেস্টও আসবে। আপনারা চাইলে কিন্তু ময়দাটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আবার ব্রেড কামটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ আমি পরে কিন্তু আবার ব্রেড কামটাও ইউজ করব। এবার একটা ডিম ভেঙে দিলাম, ডিমটাকে একটু ভালো করে মেখে নিলাম। ডিমটা মাখা হয়ে গেলে আমি কিছু জিনিস ইউজ করব, যেটা এই রেসিপির ভাইটাল ইনগ্রেডিয়েন্ট। এবার আমি একদমই 1 মুঠ ভরা আমার হাতে বড় করে মুঠে যতগুলি ধনেপাতা কুচি আটে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বারবিকিউ সস, আর একটু ভিনেগার দিয়েছি, জাস্ট 1 চা চামচ হবে, আর সাথে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পরে একটু ভালো করে মেখে নিয়ে আমি লাস্ট একটা জিনিস মিলাবো, সেটা হলো ব্রেড কাম। ব্রেড কাম আমি একদম 1 কাপ ভরা ভরা এখানে দিয়ে দিয়েছি। ব্রেড কামগুলি দেওয়ার পরে আমি খুব সুন্দর করে নরম করে মাখিয়ে নিব। তো এখন আপনারা হয়তো ভাবছেন যে আমি সব কিছু একবারে না না দিয়ে কেন একটু একটু করে দিয়ে তারপরে বারবার মাখছি। আসলে সব কিছু কিন্তু একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী করলে ওটার চেহারা, তারপরে স্বাদ, গন্ধ সব কিছুই অন্যরকম হয়, ভালো হয়। এটাও একটা ভালোবাসা, নিয়ম অনুযায়ী যে কোনো কিছু করলে ওইটাও একটা ভালোবাসার অংশ আমি মনে করি। তাই আমি 1 বাই 1 দিয়েছি, এভাবে দিয়ে করলে আমি দেখছি বেশি ভালো হয়। আর যদি একবারে সব কিছু ঢেলে দিয়ে হিবিজিবি করে মাখি, কিন্তু তখন আলাদা হয়। তো আমি হাতের মাঝখানে নিয়ে গোল গোল করে একটা চপের আকৃতি দিয়ে বড় বড় করে বানাচ্ছি। অথবা আপনারা চাইলে একটা বড় বয়মের ঢাকনা নিয়ে তারপরে একটা পলিথিন অথবা ক্লিন পেপার বসিয়ে দিয়ে তারপরে পরিমাণ মতো দিয়ে চেপে চেপে করলে এইটাই আবার খুব সুন্দর একটা শেপ আসে, একদম সবগুলো সমান সমান আর একরকম হবে।
তো এইভাবে করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম একটু, দিয়ে আমি একটু দেখিয়েও দিচ্ছি যে কিভাবে আমি করি। এইভাবে করে নিলে একটাই সুবিধা, সেটা হলো সবগুলো এক সমান হবে, সবগুলো দেখতে একরকম হবে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন। তারপরে পলিথিনটা জাস্ট টান দিয়ে খুলে নিয়ে পলিথিনটা থেকে আপনার চপটা বের করে রেখে দিবেন, ব্যাস হয়ে গেল একটা। কি সুন্দর হয় দেখেন, আর একদমই সমান, চারিদিক থেকে একটু প্রফেশনাল লুক আসে। এই যে আমার একটা বানানো হয়ে গেছে, তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি নিচে রেখে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি আরেকটা বানাচ্ছি। আমি এখানে আরেকটা চপ বানিয়ে নিচ্ছি। এইভাবে পলিথিনের মধ্যে দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে চেপে চেপে তারপরে আবার পলিথিনটা উঠিয়ে খুলে নিচ্ছি। কি ইজি! আর নর্মালি এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে করলে অনেক সময় চাপ দিলে ফেটে যায় সাইডগুলো, তখন আবার ঠিক করে নিতে হয়। আর এইভাবে করলে কিচ্ছু হয় না, একদম পারফেক্ট হয়ে বের হয়ে আসে। তো এটা আসলে খুব ইজি লাগে আমার কাছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো বানিয়ে নিলাম, অনেক বড় বড় 7টা হয়েছে। এবার আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, নিয়ে একটু ফেটে নিব। তো আমার প্রিপেয়ার করা শেষ হয়ে গেছে, আমি এখন ফ্রাইতে চলে যাব, ফ্রাই করব। ফ্রাইয়ের মধ্যেও কিন্তু একটা নিয়ম আছে, ওটাও আমি দেখিয়ে দেব। ডিমটা খুব ভালোভাবে ফেটে নিলাম। এবারে আমি চপগুলো একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড কামের মধ্যে রেখে তারপরে আমি ব্রেড কামটা ভালো করে ছড়িয়ে নিব, যাতে শাকগুলো, আমি যে শাক ইউজ করেছি এটা ঢেকে যায়। পুঁই শাক অথবা পালং শাক ফ্রাই করার সময় সাবধান থাকতে হয়, কারণ এগুলি ফ্রাই করার সময় তেলে ফুটে ওঠে। এবার আমি ফ্রাই করব। তো ফ্রাই তো কিছুটা নিয়ম আছে, ওই নিয়মগুলো দেখিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এগুলি বেকিং ট্রেতে নিয়ে তারপরে তেল স্প্রে করে অথবা ব্রাশ করে আপনারা বেক করে নিতে পারেন। ডিম আর ব্রেড কাম মেশানোর আগে আমি তেলও বসিয়ে দিয়েছি গরম হতে চুলায়। তো তেলটা আমি 120 ডিগ্রি পর্যন্ত গরম করে নিয়েছি, নর্মাল মিডিয়াম হিট এটা। তেলটা খুব বেশি গরম না। তো একটা একটা করে আমি চামচ দিয়ে আস্তে করে দিয়েছি, খুব সাবধানে দিতে হবে যেহেতু এগুলো বড় আর ভারী। তো আপনি যদি হাত দিয়ে দিতে যান যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারে, আল্লাহ না করুক, যাই হোক। তো আমি এইভাবে মানে সেফলি কিভাবে এগুলিকে দেওয়া যায় আর উঠানো যায়, উল্টানো যায়, ওইভাবে একটু দেখিয়ে দিচ্ছি। চপগুলো কিন্তু আমি তেলে দেওয়ার পরে আগুনটা একদম লো মিডিয়ামে নিয়ে গেছি, কারণ 8 থেকে 10 মিনিট ধরে এটা ফ্রাই করতে হবে। এগুলি অনেক বড় বড়, আর ভিতরে যেন সিদ্ধ হয়, তাই 8 থেকে 10 মিনিট অবশ্যই ফ্রাই করতে হবে আগুনটা কমিয়ে দিয়ে। আর ফ্রাই করার সময় এপিট ওপিট মোট 2বার করে 4বার উল্টিয়েছি আমি। হালকা আগুনে ফ্রাই করতে হবে যেন কালারটা একদম সবগুলোর একরকম থাকে, এই জন্য। তো আমার চপগুলো এক ব্যাচ, আমি 4টা প্রথমে ফ্রাই করে নিয়েছি, আরও 3টা বাকি আছে। তো এভাবে আমি বাকি 3টাও ফ্রাই করে নেব, একটা ব্যাচ হয়ে গেছে। তো উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর, আর সবগুলো এক সমান, সবগুলো একই পুরুত্ব, একই রকম দেখতে। ফ্রাই করা হয়ে গেল, আমার রান্নাও শেষ হয়ে গেল, আর আমি টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইয়ের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ।